সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস্টারডেস ফোন কলের নতুন মৌসুম সিজন 2 এর আজকে দ্বিতীয় এপিসোড। আজকে আমি একজন ব্যক্তির সাথে কথা বলছি না, আমি বরং কথা বলবো একটি ক্লাবের সাথে। ইঙ্ক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাহিত্য সংসদ। আমাদের সাথে ইঙ্কের পক্ষ থেকে থাকছেন ইঙ্কের সম্মানিত উপদেষ্টা উমের ফারহানা, এবং ইঙ্কের সদস্যরা থাকছেন মালিহা খন্দকার, লাবিব এবং নওশিন আঞ্জুম। আজকের বিষয় হচ্ছে দেশপ্রেমিকের মন, প্রকৃতি বনাম সংস্কৃতি। আজকের পর্বটা আমি উৎসর্গ করতে চাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এটার একটা বড় কারণও আছে। আমরা আমরা সম্প্রতি অনেক বড় একটা ডিবেট দেখেছি জাতীয় সঙ্গীত নিয়ে, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার নিজের ব্যক্তিগতভাবে পছন্দ যে কয়েকটা কারণে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এটা আসলে কোন রকম কোন সাংস্কৃতিক রাজনৈতিক ঘটনার কথা বলে না। এই জাতীয় সঙ্গীত আসলে আমাদের একদম প্রকৃতির কথা বলে, নেচারের সাথে, বা আমরা খুব ইন্ডিজেনাস অর্থে যে ল্যান্ডকে বুঝাই, সেই ল্যান্ডের সাথে আমাদের সম্পর্ককে বোঝায়। তো যদি শুরু করি, আহ আমরা আসলে দেশপ্রেম কথাটা যখন শুনি বা শব্দটা যখন ব্যবহার করি, আমরা আসলে কি বুঝি বা কি বুঝাই? হ্যালো, ইয়েস্টারডেস ফোন কলে অনেকদিন পরে আবার কথা বলতেছি। তো দেশপ্রেমের ওই যে যেটা হয় যে আমরা ওই যে অনেক সময় ওই যে জিজ্ঞেস করে না যে তোমার দেশ কই, তো যে বাংলাদেশ ছোট একটা জায়গা, এর মধ্যে আবার দেশ কই জিজ্ঞেস করে কেন? যে দেশ কই, ওই একজন লেখক, আমাদের সবার খুব প্রিয় লেখক ছিল, উনি বলছিল যে আমার দেশ কই জিজ্ঞেস করলে আমি এরপরে বলবো যে আমার দেশ বাংলাদেশ। মানে এই যে একটা আঞ্চলিকতার ঊর্ধ্বে ওঠার একটা উনি বলতেছিলেন, কিন্তু আসলে তো দেশ কই ব্যাপারটা তাই যে আমার যেখানে জন্ম হয়, আমি যেখানে বড় হই, যে জায়গাটাকে আমি নিজের বলে জানি, যে জায়গাটাকে ওন করি, ওইটাই আসলে আমার দেশ। সেটা বরিশাল হইতে পারে, গাজীপুর, ময়মনসিংহ হইতে পারে, সিরাজগঞ্জ হইতে পারে, অন্য কোনো জায়গা হতে পারে, ওইটাই আমার আসলে দেশ। ওইটা কিন্তু রাষ্ট্রীয় অর্থে, রাষ্ট্রীয় ভাবে দেশের সীমানার প্রশ্ন না। ওই প্রশ্নটা হচ্ছে এটা, যে কারণে দেশপ্রেম যে অর্গানিক, এই প্রশ্নটা খুবই যে দেশ তো আসলে আমার আমার অস্তিত্বের সাথে, আমার জন্মানো, আমার খাওয়া পড়া, আমার সবকিছুর সাথে জড়িত। ওই জায়গা থেকে ওইটাই আসলে দেশ। তারপরে রাষ্ট্রীয় অর্থ, এটা বড় আমার মহাদেশ, এরকম যায়, মানুষের নাগরিকত্ব চেঞ্জ হয়, অনেকে অন্য জায়গায় গিয়ে নাগরিকত্ব নেয়, এরকম আর অনেক আলাপ হয়। তো আসলে তো দেশপ্রেম আমার কাছে মনে হয় যে এটা একটা অর্গানিক ব্যাপার, এবং যে কারণে যখন কখনো ওই যে দেশদ্রোহী বা এই ধরনের অভিধা দেয় না মানুষদেরকে, ওইটা আসলে ভুলতো। এটা রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কিছু বললে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে, দেশদ্রোহিতা বলে কিছু হয় না। নিজের দেশকে, মানে দেশের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে না, এবং দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলে সেটা দেশদ্রোহিতা। মির্জাফরের মতন বা এরকম অনেক সময় আমরা বলি যে তারা দেশের সঙ্গে নেমখারামি করেছে বা তারা কিন্তু হয় রাষ্ট্রদ্রোহিতা, সিস্টেমের এগেনস্টে হয়। কিন্তু দেশ যেটা আমার মাটি, আমার ভূমি, আমার বাড়ি, ওইটার বিরুদ্ধে তো মনে হয় কেউ মানে এটা বিদ্রোহ ঘোষণা করে না। বিদ্রোহ ঘোষণা করলে করে দেশের সরকারের প্রতি বা রাষ্ট্রের প্রতি, সিস্টেমের প্রতি করে। স্যার, আমার কাছে যেটা মনে হয় যে দেশপ্রেমের ব্যাপারটা আসলে একদম জিরো থেকে শুরু হয়। একদম আমার কাছে মনে হয় যে এটা টোটালি ব্যক্তিকেন্দ্রিক, যে আমি অ্যাজ এ পার্সন আমি হচ্ছে দেশের জন্য কি করছি। এখন আমার ক্ষমতায় অনেক কিছু হয়তো থাকবে না, কিন্তু যতটুকুই আছে ততটুকুই যদি করি, যে যে জায়গা থেকে, আমি আরেকজনের দিকে না তাকিয়ে যে উনি কেন করছে না বা সে কেন করছে না, সেই জায়গায় না যেয়ে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল প্রত্যেকে যদি আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আছে ততটুকু যদি করি, আই গেস ওইটাই হচ্ছে মোস্ট ইফেক্টিভ হয়। এবং ফর মি ওইটা হচ্ছে সবচেয়ে মানে বেস্ট ওয়ে অফ শোয়িং দেশপ্রেম। স্যার, আমিও মালিহার সাথে একমত। ওর যে ধারণাটা ও বললো দেশপ্রেমের, আমারও স্যার সিমিলারই। যে এই যে ছোট ছোট যে বিষয়গুলো, যে ময়লা ঠিক জায়গায় না ফেলা, যেহেতু আমাদের দেশ, আমাদের ম্যাম যেটা দেশ বলতে বুঝালো যে যেখানে আমার জন্ম, মানে দুইটাই সেম ভাবেই, যে হচ্ছে কোনো জায়গাকে আমি অপরিষ্কার না রাখি, মানে এই যে দেশটাকে যে সুস্থ ভাবে রাখার, সেটা রাজনৈতিক ভাবে হোক কিংবা সামাজিক ভাবে হোক, সুস্থ করে রাখার যে একটা প্রচেষ্টা, দেশ যেন ভালো থাকে, আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যেটুকু প্রচেষ্টা করতে পারি, আমার কাছে মনে হয় ওইটাই দেশপ্রেম। যে আমি কতটুকু করছি আমার দেশের জন্য, দেশের ভালোর জন্য। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেটা বলি সব সময়, আমরা প্রথম প্রেম ভুলতে পারি না। আমার কাছে মনে হয় দেশ এবং আমার মা সেই প্রথম প্রেম। আমার জন্মের পর থেকে যেটা শুরু হলো, দেশের প্রতি প্রেম, যে ভূমিতে আমি জন্মালাম সেটার প্রতি প্রেম। আমরা বীজ থেকে গাছ হই,
কিন্তু গাছ হবার পর যে মাটির কারণে আমি বীজ থেকে গাছ হলাম সেটা আমরা ভুলে যেতে পারি না। সেই দেশ সেই ভূমি যখন কষ্ট পাচ্ছে সেই ভূমির জন্য আমি কতটুকু কি করতে পারছি সেটা হচ্ছে আমার মতে দেশপ্রেম। অর্থাৎ দেশপ্রেম বলতে আমার কাছে দেশের প্রতি নিবেদন। সেই নিবেদনটা আমি নানাভাবে প্রকাশ করতে পারি। একটা হতে পারে যে আমার দেশমাতৃকা কষ্টে আছে, আমি তখন তার জন্য কতটুকু কি করতে পারছি। আরেকটা হচ্ছে যে আপুরা যে বিষয়টা দেখালেন আসলে যে একদম ছোট জায়গা থেকে আহ আমি বিন্দুমাত্র কোনো হার্ম করছি কিনা দেশের প্রতি। আমি হয়তো একটা বেঞ্চে আমি কলম দিয়ে গোতা দিচ্ছি, একটু ক্ষতি হচ্ছে কিনা, এটা আমার সম্পদের ক্ষতি। এই যে একটা ফিলিং আমার দেশের সম্পদ নষ্ট হচ্ছে। অথবা স্যার ধরতে পারেন এটাকে আমি আমার জায়গা থেকে কতটুকু করতে পারছি। আমি ভালো গান গাইতে পারি, তাহলে সেই গানটা নিয়ে যদি আমি অনেক বেশি প্র্যাকটিস করি, আমি কবিতা লিখতে পারি, আমি যদি সেটা প্র্যাকটিস করি, অথবা আমি চলচ্চিত্র বানাতে পারি, আমি যদি সেই জায়গা থেকে জহির রায়হান হতে পারি, সেটাই আসলে আমার দেশপ্রেম এবং দেশের প্রতি কন্ট্রিবিউশন রাখা। তাই আমার মনে হয় আসলে স্যার দেশপ্রেম বলতে দেশের প্রতি নিবেদন। এবং আমি খুশি হব একটু, আমি যেহেতু বাইরে ছিলাম, আমি একদমই এই পুরোটা সময় এই ঘটনাগুলো আমার কাছে সবকিছু দূর থেকে দেখা এবং স্ক্রিনে দেখা। আমি একটু সবার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সের আলোকে যদি আমরা একটু আলাপটা করতে পারি, তাহলে আমার জন্য পার্টিসিপেট করতে ব্যাপারটা আমি এনজয় করবো বেশি আসলে। আগে তো স্যার আমরা রাজনৈতিক ভাবে বিভিন্ন সমালোচনা করেছি বিগত সরকারের এবং আহ, মানে বিভিন্ন তাদের কার্যক্রমের, কিন্তু স্যার ওইভাবে আসলে যখন সময়টা আসে, মানে রেভলিউশন আমরা বলি, যদিও আমি এটাকে সম্পূর্ণ বিপ্লব মনে করি না, কিন্তু তারপরও যখন একটা সময় আসে, যেহেতু সবাই অধিকাংশ মানুষই এটাকে বিপ্লব হিসেবে ধরে, তো যখন বিপ্লব আসতেছে তখন ওই সময় আমাদের করণীয় কি, ওই সময় কি করতে হবে, এটা কিন্তু স্যার আসলে প্র্যাকটিক্যাল কোনো ধারণা অন্তত আমার কখনোই ছিল না। কেননা আমার বাবা মাও তো কোনো যুদ্ধ করেনি, কিংবা তারা আসলে কোনো এরকম বড় রেভলিউশনের অংশ ছিল না। তো আমি আসলে ওইভাবে এক্সপেরিয়েন্স কখনো কারোর শুনেছি অনেক বড় কারোর মুক্তিযুদ্ধের, কিন্তু পরে এরকম কোনো গণ অভ্যুত্থানের এক্সপেরিয়েন্স আমার ছিল না। তো স্যার এইখানে সব থেকে বেশি যে এটা যে প্রথমে স্যার যখন কোটার জন্য আন্দোলন শুরু শুরু হলো জুলাইয়ের প্রথম দিকে, তখন স্যার আমি নিজেও মানে এই জিনিসটা নিয়ে এত বেশি সিরিয়াস ছিলাম না, যে না ঠিক আছে দেশে তো আন্দোলন হয়ই, যেরকম নিরাপদ সড়ক আন্দোলন হলো, ধর্ষণ বিরোধী আন্দোলন হলো, খুব বড় বড় আন্দোলন হলো, কিন্তু ওই সময় সেরকম কোনো ফল তো আসেনি। কোটা আন্দোলনও হলো 18 সালে, আমরা তখন ভর্তি হলাম। কিন্তু স্যার আমার এইবারও এই 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 ধারণাটা ছিল যে হয়তো তেমন কিছু আর কি, ওই একই আন্দোলন হবে, দুই একজন হয়তো আহত হবে কিংবা শারীরিকভাবে ক্ষতি হতে পারে, তারপরে জিনিসটা হয়তো কোনো একটা নিয়মের মাধ্যমে জিনিসটা মিটমাট হয়ে যাবে। কিন্তু স্যার পরে যখন দেখলাম যে জুলাই 9-10 তারিখের দিকে যখন দেখলাম যে জিনিসটা আসলে বড় হচ্ছে এবং এটার আসলে কোনো সমাধান আসতেছে না, এবং মানে বিভিন্নভাবে রাজনৈতিক ভাবে যেই প্ররোচনাগুলো দেওয়া হচ্ছিল এই আন্দোলনে, বিগত সরকারের পক্ষ থেকেই দেওয়া হচ্ছিল, বিগত প্রধানমন্ত্রীও যে সকল কথাবার্তা, এই যে শিক্ষার্থীদেরকে রাজাকার বলা এবং বিভিন্ন সময় তাদের এই আন্দোলনকে বিভিন্নভাবে মানে কটূক্তি করা, এই জিনিসগুলো যে ছিল, এই জিনিসগুলো আমার মনে হয় যে এই আন্দোলনকে অনেক প্রভাবিত করে। এবং যেদিন স্যার আবু সাইদ মারা গেল, তার আগে আমি আমি কোনো আন্দোলনে যাইনি আর কি। আমি ফলো করছিলাম জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমি শারীরিকভাবে কোনো জায়গায় অংশগ্রহণ করিনি। তো খুবই সিক্রেট একটা গ্রুপ ছিল যে আমরা করব কিনা। তো তারপর দিন আমরা চিন্তা করলাম যে হ্যাঁ আমরা সকাল 11টায় আমরা ওইখানে যাব। তো আমি একটু দেরি হয়ে গেছিল আমার 11টার পরে যাইতে, বৃষ্টি হচ্ছিল ওই দিন। তো আমরা ওইখানে যাওয়ার আগেই সকাল 10টা থেকে যারা ক্যাডার ছিল ছাত্রলীগের, এর মধ্যে আমার বন্ধু বান্ধবও ছিল দুই একজন, মানে আগের বন্ধু, এক্সকিউজ মি। তো ওরা ওইখানে বসেছিল যাতে এখানে কোনো আন্দোলন না হয়, এবং আমি গিয়ে যেটা শুনলাম যে যারা ওইখানে দাঁড়িয়ে ছিল তাদেরকে তারা বলছে যে আমাদের ছোট ক্যাম্পাস, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, এখানে এই আন্দোলন করে কোনো লাভ নেই, এখানে আন্দোলন হবেও না, তো শুধু শুধু নিজের ক্ষতি না করে তারা যেন এখান থেকে চলে যায়। সেভাবে কোনো ক্ষতি করার কথা বলেনি, বাট এভাবে বলছে চলে যেতে বলছে। তো ওরা তো যারা ছিল ওরা ভয় পেয়ে ওরা চলে গেছে। আমি যাওয়ার পরে আমি দেখলাম শুধুমাত্র 2 জন ওইখানে বসে আছে। তো আমি তাদের সাথে কথা বললাম, ওইখানে যারা ছাত্রলীগের বড় ভাইরা ছিল তারা 2-1 জন আমার পরিচিত। আমি তাদেরকেও গিয়েও বলছি যে ভাই, তখনও বিষয়টা এত সিরিয়াস হয়নি আর কি, আমি গিয়ে বললাম যে ভাই আমরা যদি এখানে একটু দাঁড়াই, আমরা যদি জিনিসটার প্রতিবাদ করি, এই যে মারা গেল একজন, তো সমস্যাটা কোথায়?
তো তারা কোনোভাবেই কনভিন্সড হয় নাই, তারা কোনোভাবে দাঁড়াতে দেয় নাই, পরে আমরা আর পারিনি। তারপরেও ক্যাম্পাসে চেষ্টা করা হলো, কিন্তু পারা গেল না। অগস্ট যখন পড়লো তখন অগস্টের 3 অথবা 4 তারিখ আমরা ক্যাম্পাসেই, ইমদাদুল হুদা স্যার ছিলেন, উনি আমাদের মানে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে উনি পোস্ট দিয়ে আর কি উনি সবাইকে খুব ইন্সপায়ার করলেন যে তোমরা আসো, আমি তোমাদের সাথে থাকবো। তো তখন আর কি ওই দিন আমরা ক্যাম্পাসে একদিন করতে পারছি। ও ক্যাম্পাসে তার আগেও একদিন করা হয়েছে, কিন্তু ওই দিন আমরা করছিলাম হচ্ছে ইয়াতে 0 পয়েন্টে, কিন্তু ওইখানে হচ্ছে ছাত্রলীগের এরা গিয়ে ওইখান থেকে আর কি সরাই দিছিল, ওইখানে বসা যায় নাই। তো আমার কাছে মনে হয় যে এই যে এই যে এতগুলো মানুষ, আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা যে এতগুলো মানুষ মারা গেল, যেটা আমি চোখের সামনে দেখলাম, এবং আন্দোলনে গিয়ে যে এক্সপিরিয়েন্স গুলো, এগুলো আসলে আমার যে দেশপ্রেমের সংজ্ঞাটাই আসলে অন্যরকম হয়ে গেছে। আমি নিজের ক্ষেত্রে এবং হচ্ছে এই যে অনেকে বলে যে জেনজি জেনারেশন, তারা হচ্ছে দে ডোন্ট কেয়ার, কি হচ্ছে না হচ্ছে তাদের কোনো খোঁজ খবর নাই, পলিটিক্যালি তারা অ্যাওয়্যার না, কোথায় কি হচ্ছে না হচ্ছে, দে জাস্ট ডোন্ট কেয়ার। তো ওই জায়গা থেকে আমারও কিছু এরকম ছিল যে আচ্ছা দেখতাম শুনতাম, কিন্তু মনে হতো যে মানে ফ্রাস্ট্রেটেড লাগতো, খারাপ লাগতো যে এরকম হচ্ছে, কিন্তু আসলে আমার কি করার আছে এখানে, আমার কি কিছু করার আছে কিনা। তো ওই জায়গা থেকে যখন এই যে ঘটনাগুলো শুরু হলো জুলাইয়ের শুরু থেকে, আহ, আমি পার্সোনালি যে চেঞ্জটা আমি নিজের মধ্যে খেয়াল করি সেটা হচ্ছে যে আমি আরো সচেতন হয়েছি। নিধি যেটা বললো যে সচেতনতাটা বেড়েছে, যে আসলে কি হচ্ছে, কি কারণে হচ্ছে, এটার পিছনে বা কারা এখানে দায়ী থাকতে পারে, বা কি ধরনের এখানে একটা পলিটিক্স কাজ করছে। তো এই যে পলিটিক্যালি অ্যাওয়ারনেস এর ব্যাপারটা আমার মনে হয় যে আমি নিজের মধ্যে দেখেছি ব্যক্তিগত ক্ষেত্রে, এবং আমার আশেপাশে যারা ফ্রেন্ডস আছে তারাও দেখেছে যে এই ব্যাপারটাতে তারা অনেক অ্যাওয়্যার হয়েছে, যে আসলেও কি হচ্ছে খোঁজ খবর রাখছে, জানার আগ্রহ হয়েছে। যে আহ তার উপর সবচেয়ে বড় একটা যেটা আমি খেয়াল করেছি যে এই যে ডোন্ট কেয়ার ভাবটা, যে আচ্ছা হোক, কি কি আর আমার আর কি করার আছে, এই ভাবটা অ্যাটলিস্ট মানে কিছুটা হলেও কমেছে, যে না আমার করার আছে, কি হচ্ছে না হচ্ছে আমাকে জানতে হবে, যে দেশে কি হচ্ছে, কারা কি সব করছে। তো এই বিষয়টা আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা যখন কোনো একটা ঘটনা আমরা পড়ি বা হচ্ছে কোনো জায়গা থেকে যখন জানি, তখন মনে হয় যে এরকম হয়েছে, যে ওখানে দেখা গেছে যে আমরা 52 ভাষা আন্দোলন পড়েছি, তারপরে হচ্ছে 69 অভ্যুত্থান পড়েছি, এরপরে হচ্ছে 71, কিন্তু এই যে মাঝখানের যে সময়টা, এই যে 12 মাসের 30-31 দিন, প্রত্যেকটা দিনে কি ঘটনা ঘটেছে ওইটা হচ্ছে অত ডিটেইল আমরা জানি না। এই যে একটা ঘটনা হলো জুলাই আগস্টে, এই ঘটনাগুলোর মাধ্যমে আমার মনে হয়েছে যে আহ, মানে আমি হচ্ছে হিস্ট্রিটা লিভ করছি, যে আজকে যা হচ্ছে আমার সাথে সেটা ভবিষ্যতে হিস্ট্রি হিসেবে বলবে, কিন্তু আমি এজ এ পার্সন এই হিস্ট্রিটার মধ্য দিয়ে যাচ্ছি, আই এম এ পার্ট অফ ইট। তো এই একটা মানে ফিলিংটা আমার কাছে মনে হয় যে খুব বেশি ইম্প্যাক্ট ফেলেছে আমার মধ্যে। তারপর যে নিধি বলছিল যে সরাসরি সম্মুখ সমরে যে পার্টিসিপেট করার ব্যাপারটা, আমি যদি বলি নিধির সাথে আমার মাঝখানে কথা হয়েছিল, নিধি বলছিল যে ক্যাম্পাসে কেউ নাই, কিছু করতে পারছি না, আমরা খুবই ফ্রাস্ট্রেটেড লাগছিল। কিন্তু তখন দেশের একটা অবস্থা যে আমি গাজীপুর থেকে জয়দেবপুর থেকে হচ্ছে ময়মনসিংহ আসবো, সেটা একটা মানে অসম্ভব একটা ব্যাপার। একে তো বাসায় সিকিউরিটি পারপাস আছে, তারপর রাস্তাঘাটের অবস্থা। তো ভাবলাম যে 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 জায়গা যার যার জায়গা থেকে যদি পার্টিসিপেট করতে পারি। তো ওই জায়গা থেকে ফেসবুকে নিউজ শেয়ার করা বা হচ্ছে সবাইকে জানানো বা কথাবার্তা বলা, এটা ছিল। কিন্তু আহ, তারপরও দেখছিলাম যে আমাদের জয়দেবপুরে যেটা হয়েছে, যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, অনেকে বের হচ্ছে, ইভেন আমার অনেক জুনিয়ররাও বের হচ্ছে, তারা যে ঝামেলার মধ্যে পড়ছে অনেক, মানে গাজীপুরে ঝামেলাটা মানে জয়দেবপুরে আহ মোটামুটি কনসিস্টেন্ট ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল বারবার যে খুবই অ্যাশেমড ফিল করছিলাম এবং গিল্ট ফিল হচ্ছিল, যে ওরা যাচ্ছে, আমি ওদেরকে কোনোভাবে হেল্প করতে পারছি না, বাসায় বসে থেকে শুধু আমার দেশপ্রেম আমি দেখাচ্ছি, এটা মানে খুবই একটা আহ মানে গিল্টি ফিল হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমরা হয়তো দায়িত্বর ব্যাপারটাতেও ফোকাস করছি অনেক বেশি, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় দেশপ্রেম তো আসলে দায়িত্বেরও বাইরে অনেক কিছু। আহ, যাই হোক, এই আলাপ তো পুরো পর্ব জুড়েই থাকবে, বাট আমরা একটু একটু স্পেসিফিক কনটেক্সটে একটু যেতে চাচ্ছি। যে এই যে জুলাই এবং আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটলো, যে অভ্যুত্থান বা বিপ্লব আমরা যেই নামই বলি না কেন,
সেটা আসলে এত বড় রাজনৈতিক ঘটনা, একই সাথে খুবই সাংস্কৃতিক ঘটনাও। এবং এই ঘটনা আসলে আমাদেরকে, প্রত্যেকটা ব্যক্তিকে কোনো না কোনো এক্সটেন্টে কিন্তু বদলে দিয়েছে। তো এই এক্সপেরিয়েন্স কি আমাদের কোনোভাবে দেশপ্রেমকে নতুন করে, মানে আমাদের মধ্যে যে দেশপ্রেম অলরেডি ছিল, সেটাকে কি নতুন করে রিকনস্ট্রাক্ট করলো? এটাকে কি বদলে দিল? এটাকে কি নতুন একটা এক্সপ্রেশন যোগ করলো? তো আমার দেশের প্রতি আর কি দায়িত্বটা এবং দেশের প্রতি প্রেমটা আমার মনে হয় যে তারপরে অনেক বেশি বেড়ে গেছে। এবং আমার মনে হয় যে আমি আরো বেশি সচেতন হয়েছি রাজনৈতিক বিষয়। যেরকম আগে আমার মধ্যে একটা প্রবণতা ছিল যে শুধুমাত্র যারা গভর্নমেন্টে ছিল, হ্যাঁ, যে তাদের ভুলগুলো চোখে পড়তো কিংবা হচ্ছে মানে বিরোধিতা করার একটা জায়গা সবসময় ছিল। তো এখন আমি চেষ্টা করি একটু রেশনাল থাকতে, যে ভালো জিনিসগুলো যাতে অ্যাড্রেস করতে পারি এবং যেগুলো ভুল হচ্ছে, যেগুলো হওয়া উচিত সেগুলো যাতে অ্যাড্রেস করতে পারি। কিন্তু এখন দেখা যায় যে আমরা আগেও দেখছি, এখনো দেখি যে আমাদের যে সোসাইটিতে আসলে মেয়েদের কথাবার্তা খুব বেশি যে একটা পাত্তা দেওয়া হয় এমন না। তারপরেও আর কি আমি নিজের জায়গা থেকে চেষ্টা করি যে যাতে জিনিসগুলো খারাপ হোক ভালো হোক সেগুলো যাতে অ্যাড্রেস করতে পারি এবং সচেতন থাকতে পারি এই বিষয়ে। হ্যাঁ নিধি, ধন্যবাদ। এবং তুমি খুব গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট এখানে আনছো, এই যে নিজের যে একটা একটা বোঝাপড়া এবং নিজের জায়গা থেকে পলিটিক্যাল কনসিয়াসনেস, এবং পরে যে আমরা রিফরমেশনের কাজ করছি, সেখানে আসলে কি নারীদের পার্টিসিপেশন কমে যাচ্ছে, এবং সেটা কি কারণে হচ্ছে? যদি নতুন বাংলাদেশ গড়তে হয়, আমাদের যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারটা ছিল যে বৈষম্য থাকবে না, তো এখানে যে নারীদের প্রতি যে একটা বৈষম্য, একটা ইউনিভার্সাল জায়গা, এখানে সবখানেই সব দেশে সব যুগে সব ধর্মে এরকম ভাবে মানে যে নারীকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখার যে জায়গাটা থাকে, এটা বিরুদ্ধে তো সারা জীবনে কথা বলে আসছে, নারীবাদের কথা বলে আসছে, অনেক কথা বলে আসছে। এখানে আমার কাছে মনে হয় যে নতুন সংবিধান বা বাংলাদেশে নতুন যাই নিয়ম আসবে, যাই আসবে, এখানে একটা আকাঙ্ক্ষা বা আমাদের আশার জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে যে নারী অধিকার নিশ্চিত করা। নারী অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমি একটা বিষয়কে খুব জরুরি ভাবি, সেটা হচ্ছে যে সম্পত্তির অধিকার। কারণ ইউ হ্যাভ টু হ্যাভ মানি টু ডু এনিথিং, ইভেন ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফিকশন রাইটার, যেটা ভার্জিনিয়া উলফ বলছিল, যে হাতে কিছু টাকা পয়সা থাকা লাগবে, নিজের ঘর থাকা লাগবে, এরকম একটা ব্যাপার। তো এই যে নারী যে ঐতিহাসিকভাবে গরিব দরিদ্র, তার কারণটা কি? কারণ হচ্ছে যে সম্পত্তিতে অধিকার দেওয়া হয় না। এবং ইভেন ধর্মীয়ভাবে যেখানে বলা হয়েছে যে দেওয়া হবে, যেমন ইসলাম ধর্ম, একটা অংশ নারীকে দিতে হয় কন্যা সন্তানকে, কিন্তু সেটাও খুবই থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যালি নারীরা সম্পত্তির অধিকার পায় না। তো আমাদের হচ্ছে এরপরে সংবিধান হোক বা সংসদে বিল পাস করে যেমনে হোক, সেটা হচ্ছে যে আমাদের নারীরা যে সম্পত্তির অধিকারটা পাবে, এটা যদি নিশ্চিত করা যায়, এটা নিশ্চিত করতে পারতে হবে। এটা একটা মানে সামগ্রিকভাবে সবার কনসার্ন হওয়া উচিত আমি মনে করি। তার উপর সবচেয়ে বড় একটা যেটা আমি খেয়াল করেছি যে এই যে ডোন্ট কেয়ার ভাবটা, যে আচ্ছা হোক, কি আর আমার আর কি করার আছে, এই ভাবটা অ্যাটলিস্ট মানে কিছুটা হলেও কমেছে, যে না আমার করার আছে, কি হচ্ছে না হচ্ছে আমাকে জানতে হবে। এই যে একটা ঘটনা হলো জুলাই আগস্টে, এই ঘটনাগুলোর মাধ্যমে আমার মনে হয়েছে যে আহ, মানে আমি হচ্ছে হিস্ট্রিটা লিভ করছি, যে আজকে যা হচ্ছে আমার সাথে সেটা ভবিষ্যতে হিস্ট্রি হিসেবে বলবে, কিন্তু আমি এজ এ পার্সন এই হিস্ট্রিটার মধ্য দিয়ে যাচ্ছি, আই এম এ পার্ট অফ ইট। তো এই একটা মানে ফিলিংটা আমার কাছে মনে হয় যে খুব বেশি ইম্প্যাক্ট ফেলেছে আমার মধ্যে। আমি লাবিবকেও একটু বলবো যে এই দু একটা এপিসোডই আমাদের সাথে শেয়ার করতে, এবং এরপরে ফারনা ম্যাডামকেও আমি বলবো যে আমাদের যে এই আপনার ব্যক্তিগত জায়গা থেকে যে কি ধরনের এপিসোডের মধ্যে দিয়ে আপনার যেতে হয়েছে। এবং আপনার ক্ষেত্রে আমরা জানি যে প্রকৃতি, আপনার মেয়ে সবসময় আন্দোলনে যাচ্ছিল, সেটা নিয়ে আপনার যে অ্যাংজাইটি, সেটা দিয়েও আপনার এই আন্দোলনের সাথে রিলেট করার একটা একটা বড় যোগসূত্র আমি বলতে পারি। তো সেটা নিয়েও একটু শুনতে চাই লাবিব এবং ফারহানা ম্যাডাম। একদিনের ঘটনাটা বাদে, যে বিশেষ একটা শুক্রবার, যে শুক্রবারে আসলে 4-5 জন মানুষ মারা গেল, ওগুলো বাদে আসলে খুব বেশি ম্যাসাকার অবস্থা হয় নাই। ককটেল, টিয়ার শেল নিক্ষেপ ধরেন অথবা ধাওয়া পাল্টা ধাওয়া, এই ধরনের ছোটখাটো বিষয় হয়েছিল। এপিফেনির বিষয়ে যদি বলতে চাই স্যার, আমি দেখছিলাম যে আমি যখন আন্দোলনে গিয়েছি, সবাই আশেপাশে ধরেন রিক্সাওয়ালা ধরেন অথবা সাধারণ দোকানদার ধরেন, তারা আসলে ফ্রিতে পানি দিচ্ছিল। এই যে সবার একটা কালেকটিভনেস, সবাই আসলে এক ভাবা, আমরা এখানে কেউ আলাদা না, সবাই আসলে একই উদ্দেশ্যে এসেছি, এই বিষয়টা আসলে খুব ভালো ব্যাপার ছিল। আমি যদি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা বলি যে আন্দোলনে কিভাবে গিয়েছিলাম,
যেহেতু ছুটি দিয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয়, আমি আমার গ্রামের বাসা যেটা গফরগাঁও চলে গিয়েছিলাম। তো সেখান থেকে যেহেতু আব্বু আম্মুর সাথে আছি, ওনারা খুব ভয় পাচ্ছিলেন যখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি ধস্তাধস্তি হলো, নারীদেরকে পর্যন্ত নানাভাবে আঘাত করা হলো। এগুলো দেখে আসলে তারাও খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু আমার যেটা হচ্ছিল, আমি আসলে এগুলো দেখে নিজেকে ক্ষমা করতে পারছিলাম না যে আরেকজন হয়তো কোনোভাবে ঝামেলার শিকার হচ্ছে আর আমি বাসায় বসে প্রিভিলেজড আছি, এটা মেনে নিতে পারছিলাম না। আমার বেশ কয়েকটা রাত নির্ঘুম গিয়েছিল নিজেকে ক্ষমা করতে না পারার কারণে মূলত। তারপর যেদিন আবু সাইদ মারা গেল, এরপর থেকে আসলে বিষয়টা ধরে রাখার মতো ছিল না। ওই রাতটা অলমোস্ট আমি ঘুমাইতে পারি নাই। পরের দিন সকালে যেটা হলো, আমি ভাবলাম আমার যেতে হবে, যে কোনো ভাবে যেতে হবে। তখন আমি আব্বু আম্মুকে বললাম যে আজকে তো খেলা আছে অনেক বড় একটা, বাইরে বেরোতে হবে, এই জন্য আমি যাচ্ছি। তো আমি খুব সকালে উঠে চলে গেলাম। আসলে আমি মূলত ময়মনসিংহে গিয়েছি, গফরগাঁও থেকে ময়মনসিংহ 40-50 কিলোমিটার দূরত্ব। তো আমি ময়মনসিংহে গিয়েছি, আন্দোলন করেছি। আম্মু মাঝখানে ফোন দিয়েছে, কি করছো? আমি বলছি খেলা তো একটু বড়, সবাই খাওয়া দাওয়ার আয়োজন করেছে, দেরি হবে। তো সবশেষে আমরা আসলে এইভাবে যতবার আন্দোলনে গিয়েছি, আমি খেলার কথা বলে যেতে হয়েছে। আর যদি আরেকটা অভিজ্ঞতা বলি স্যার, আহ ঘরে বসে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট চলছিল, তখন আর কিছু যেহেতু করার ছিল না, আমার এক ফ্রেন্ড থেকে গেম অফ থ্রোনস আমি দেখা শুরু করলাম। আসলে আমি হচ্ছে একদিকে বাংলাদেশে গেম অফ থ্রোনস মঞ্চায়িত হচ্ছে, অপরদিকে আমি টিভিতে দেখছি। আমি দেখতে পাচ্ছি একদিকে হচ্ছে সার্সি ল্যানিস্টার তার ক্ষমতার জন্য অর্থনীতি বলেন, দেশের মানুষ বলেন, কোনো কিছু ধ্বংস করে দিতে পিছপা হচ্ছে না। অন্যদিকে আমার কাছে ফোন আসে যে আমার মিরপুরের বন্ধু বলছে যে সে কোনোদিন এত বেশি হেলিকপ্টার উঠতে দেখে নাই, কোনোদিন এত বেশি গুলির শব্দ শুনে নাই। অথবা আমার কোন একটা আত্মীয় ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে যে একটু আগে তোমার আঙ্কেলকে যে লোকটা এগিয়ে দিল ঝামেলার জন্য, সেই লোকটা যখন ফিরে যাচ্ছে সে আসলে পুলিশের গুলিতে মারা গিয়েছে। তো এই পুরো বিষয়টা আসলে আহ আহ, আমার কাছে খুবই ইমোশনাল ব্যাপার স্যাপার ছিল। আর রাজনৈতিক সচেতনতার বিষয় বা রিয়েলাইজেশনের বিষয়টা যদি বলি, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে ভয়টা যেরকম সংক্রামক, সাহসটাও সেরকম সংক্রামক, দেশপ্রেমটাও সংক্রামক। আমরা যদি আসলে প্রশ্ন জারি না রাখি, তাহলে আসলে দেশটা পেছাবে। আমরা যদি দায়িত্ব না নিয়ে প্রশ্ন না করি, তাহলে দেশটা পেছাবে। সেই জায়গা থেকে আমার এই আন্দোলনের পর রিয়েলাইজেশনটা হচ্ছে যে আমার প্রশ্ন করতে হবে। আমার এই প্রশ্ন করাটা সংক্রামক রোগে পরিণত করতে হবে, যেন সবাই প্রশ্ন করতে পারে এবং কালেকটিভলি আসলে আমরা উন্নতির দিকে যেতে পারি। সকল ইউনিভার্সিটি থেকে যেসব শিক্ষকরা ছাত্রদের পাশে ছিলেন তাদের নাম ডিজিআইএফ এর কাছে পাঠানো হয়েছিল। একমাত্র খুলনা ইউনিভার্সিটির ভিসি এটা নিয়ে একটু টালবাহানা করছেন, উনি কারো নাম টাম পাঠান নাই এবং উনি বলছেন যে কোনো পুলিশ ঢুকতে পারবে না আমার ক্যাম্পাসে। আমি অথরিটি, আমি ছাড়া কোনো, আমার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। একমাত্র খুলনা ইউনিভার্সিটির সেই ভিসি বাদে আর সকল উপাচার্যরা সরকারের সঙ্গে বা তখনকার ক্ষমতাসীন দলের পক্ষ হয়ে কাজ করছিলেন। তো তারপরে আমাকে যখন এরকম জিজ্ঞেস করা হলো যে চাকরি চলে যাবে ভাই, সেই আবি যাবি এগুলো বলতেছিল, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার মেয়েই তো প্রত্যেকদিন আন্দোলনে যাচ্ছে, প্রোটেস্ট করতেছে, ওখানে গুলিও খেতে পারে, আরো অনেক ক্ষতি হইতে পারে। আমার কয়েকজন কলিগ এটাও বলছে তার উঠতি বয়সের মেয়ে আছে, সে তার একটু কাণ্ড জ্ঞান নাই, সেই ধরনের পোস্ট দিল, এরকম ভাবে তারা নিজেদের মধ্যে বলা বলি করছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার ছাত্রদেরকে মেরে ফেলতেছে, আমার বাচ্চাকেও মেরে ফেলতে পারে। আমার মেয়ে যদি আজকে না মারা যায়, পাশের বাচ্চার ছেলে মারা যাবে, আগামীকাল আমার বাচ্চার উপরে আসবে। আর আমার বাচ্চা নাই, তারপরেও আমার ছাত্ররা তো আমার সন্তান। আমার যদি নিজস্ব জৈবিক ভাবে যে সন্তান, সেই সন্তান নাও থাকে, আমার পরের জেনারেশন তারা যখন আমার সন্তান, তাদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, তারপরে যখন তারা কেউ চুপ করে থাকে, তারপরে যখন তারা এই হত্যার প্রতিবাদ করে না, তারপরে তারা আসলে নিজেদেরকে শিক্ষক হিসেবে দাবি করতে পারে না। আর যদি চুপ করেও থাকে, সে যদি তার নিজের জানের ভয়ে, চাকরির ভয়ে চুপ করেও থাকে, যারা বলতেছে তাদেরকে বলতে দেওয়া উচিত ছিল যে তার আচ্ছা ঠিক আছে, আমি সাহস পাইনি, তুমি এরকমও হয়েছে, অনেকে আমাকে বলছে যে আপনি বলছেন, আমরা বলতে পারি নাই, বিভিন্ন ভয়ে বলি নাই, কিন্তু আপনি বলছেন, আপনাকে থ্যাংক ইউ, এরকমও বলছে অনেকে। তো আমার এই যে এটা ছিল, এবং তার পরবর্তীতে 5 আগস্টের পরে যখন এই যে ডাকাত পড়তেছে বা এরকম হইতেছে, তখন আমি একটু ভয় পাইছি। এর আগে পর্যন্ত আমি খুব একটা ভয় পাই নাই। জানের ভয় তো এটা তো জানের ভয় তো আসলে খুবই করে লাভ নাই, কারণ হচ্ছে যে মানুষ নিজের বিছানায় শুয়েও মারা যায়, মানুষ রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, মানুষ রোগবালাই হয়ে মারা যায়, মানুষের জানের উপরে আমার মেরে ফেলবে এই ভয়টা আমার কখনো হয় নাই। তবে হ্যাঁ, হ্যারাসমেন্ট আর অনেক রকমের হইতে পারতো, এইগুলা হইতে পারতো। 5 আগস্ট না ঘটলে আমার কি হতো এটা জানি না, আমি বলা যায় না।
এটা একটা তবে আতঙ্কটা হয়েছে এরপরে যখন ডাকাত পড়া বা সেই নিয়ে বলতেছিল এটা হয়েছে, তারপরে ভয়ঙ্কর রকমের ভয় লাগছে আমার যে এরকম যে কোনো রকমের আপরাইজিং এর পরে সাধারণত সংখ্যালঘুদের উপর পাহাড়ি বা হিন্দু শিয়া আহমদিয়া তারপর বিহারি এরকম যা যা সংখ্যালঘু সম্প্রদায় আছে, মানে সংখ্যালঘু বলতে আমি বলতে চাচ্ছি যে প্রান্তিক সম্প্রদায় যারা আছে তাদের উপরে হামলা হয়। এবং প্রান্তিকদের মধ্যে এটা ইন্টারেস্টিং যে নারীরা আসলে সংখ্যায় কম না হয়েও প্রান্তিক, এবং যে কারণে এ ধরনের রেপ বা এই ধরনের ঘটনাও অনেক সময় ঘটে। যে কোনো ধরনের অপরাধ প্রবণতা তখন মাথাচাড়া দিয়ে ওঠে। তো তখন 5 আগস্ট 6-7-8 দিকে যখন রাত্রিবেলা হচ্ছে যে আমার পাশের বাসায় কনস্ট্রাকশন চলে, রড নামায় এই ধরনের আওয়াজ হয়ই প্রায়, কিন্তু এমনি এরকম সামান্য আওয়াজ হলেও মানে আমার ভয় লাগতো, যেহেতু তখন 7-8 দিন 10 দিন কোনো ল অ্যান্ড অর্ডার বলে কিছু ছিল না, কোনো পুলিশ বাহিনী কাজ করতেছে না, কিছু কাজ করতেছে না। তখন আমার একটু ভয় লাগছে যে এখন ডাকাতি বা লুটপাট কিছু মানুষ তো সুযোগ সন্ধানী থাকবেই, যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা কোনো না কোনো ভাবে মানে আলু পোড়া খেতে চলে আসবে, ওই ভয়টাও তখন হয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত আমার হ্যাঁ আশঙ্কা ছিল, কিন্তু এই যে যান হারানোর ভয় বা এটা মনে হয় নাই। ঢাকা ইউনিভার্সিটির স্লোগানটা যেটাকে নিয়ে অনেক রকমের আলাপ হলো যে তুমি কি আমি কি রাজাকার, এটা কিন্তু রাগ ক্ষোভ থেকে, এটা বুঝতে পারা না পারার কোনো কারণ নাই, এটা না বুঝতে পেরে হ্যাঁ ছেলেমেয়েরা রাজাকার বলে নিজেদেরকে, এটা বলার কোনো ওই মানে জায়গা নেই, যৌক্তিকতা নাই। কোনো বুদ্ধিমান মানুষ, কোনো বিবেকবান সচেতন মানুষ কখনো ওই স্টুডেন্টদেরকে রাজাকার বলে করবে না যে হ্যাঁ ওরা নিজেদেরকে রাজাকার, স্বঘোষিত রাজাকার তারা, এটা কখনো হওয়ারই কথা না। সবাই অপ্রেসড, সবাই তখন বলছে যে না তুমি আমাকে যে গালি দিচ্ছ, তুমি আমাকে যেটা ট্যাগ লাগাইছো এটা ঠিক না, তুমি দেশপ্রেমিক আর আমি দেশদ্রোহী বা আমি রাজাকার, এটা ঠিক না। আমাদের তো মূল মানে ইয়েটা ছিল এটা যে আমরা আসলে দেশপ্রেম বলতে কি বুঝি। আমাদেরকে একটা ফ্যাসিস্ট, একটা নৃশংস ধরনের অমানবিক একটা সিস্টেম আমাদেরকে নিপীড়ন নির্যাতন করতেছিল, সেটার বিরুদ্ধে যে আমরা কোন সুতা দিয়ে সবাই একত্র হয়েছি বা এক মালায় গেঁথে গেছি, সেটা আসলে সেই দেশপ্রেমের জায়গাটাই আমার কাছে মনে হয়েছে। এবং সেই জায়গা থেকেই আমরা ওই মানে একাত্মতার ব্যাপারটা পাইছি। এরপর 5 আগস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু ভাগ, আমাদের মধ্যে আরো অনেক ভাগ আছে, অনেক এটা মনে করে ওটা মনে করে না। যেই প্রশ্নটা আমি তুললাম যে নারী কোটা উঠায় দেয়া কি আসলে ঠিক হয়েছে কিনা, এই বিষয়ে আমি জানি অনেকে একমত হবে না, এরকম নানান বিষয়ে আমাদের দ্বিমত থাকবে অনেক রকমের, কারণ আমরা আসলে হোমোজিনিয়াস একটা না, যেটা অনেকে মনে করে যে হ্যাঁ পাকিস্তানে নৃতাত্ত্বিক আছে, বেলুচিস্তানের লোক আর এর লোক আরেক রকম, ইন্ডিয়াতে আছে গুজরাটের মানুষ আর তাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য বা তাদের জাতিগত ভাষা, খাওয়া দাওয়া, সংস্কৃতি আলাদা, আমাদের এখানে তা না, আমরা একটা হোমোজিনিয়াস গ্রুপ, এটা আমরা মনে করি। কিন্তু আসলে আমরা হোমোজিনিয়াস গ্রুপ না, আমাদের মধ্যে আরো অনেক ভাগ, রাজনৈতিক বলেন, ধর্মভিত্তিক বলেন, পলিটিক্যাল ভিউ, অনেক ভাগ আছে। কিন্তু সেই ভাগগুলো ভুলে গিয়ে আমরা আসলে 5 আগস্টের আগে একত্র হয়েছিলাম ওই দেশপ্রেমের জায়গা থেকে। সো দেশপ্রেমের কিন্তু ধরেন আমরা যে অর্গানিক সংজ্ঞা থেকে যদি সরেও আসি, আমরা যদি সামাজিক রাজনৈতিক সংজ্ঞাতে যাই, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন 71 সালে আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম, সেটাও কিন্তু বৈষম্যের বিরুদ্ধে। সেটা ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে যে বৈষম্যের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তাদেরকে অর্থনৈতিক এবং বিভিন্ন ভাবে যে বৈষম্যের শিকার করা হচ্ছিল, ইস্ট পাকিস্তানের মানুষের চাকরি কম দেওয়া হচ্ছিল, তাদেরকে এইখান থেকে পাট বিক্রি করে সেই পাটের সমস্ত ইনকাম নিয়ে ওইখানে ওয়েস্ট পাকিস্তানে গিয়ে বিনিয়োগ করা, এই সমস্ত নানান নানান ঘটনা। তো ওই যে বৈষম্য এবং ভাষা নিয়ে যে আমাদের 52 সালে যে আমাদের উপর যে নিষ্ঠুরতা, তো বৈষম্যের বিরুদ্ধেই তো 71 সাল। এবং তারপরে কিন্তু বাংলাদেশে তো বৈষম্য থামে নাই, বৈষম্য অনেক ক্ষেত্রে বরং বেড়েছে। আবার এখনো আমরা বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করলাম, তারপরে কিন্তু আমরা আমার মনে হয় অনেকেই অনেক কারণে, ছোট হোক বড় হোক, নানা কারণে হতাশ হচ্ছি। আমরা দেখছি যে বৈষম্য কমছে না, এটাও একটা বড় প্রশ্ন। আমাদের তো আরো অনেক কাজ আছে, আমরা কি সারা জীবন প্রতিবাদ করব, সারা জীবন সংগ্রাম করব? আমার কাজ আমি করব না? আমার লাইফে আমার লাইফকে আমার এনজয় করার দরকার আছে না? আমার লাইফকে আমার আমার ব্যক্তিগত পরিসরে সময় কাটানোর দরকার আছে না? তো এই সমস্ত জায়গা থেকে যে বৈষম্য তাহলে কেন শেষ হয় না আমাদের, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মনে হয়। আমার কাছে মনে হয় যে বৈষম্য বলতে আমরা কি বুঝি, এই জিনিসটাই আসলে প্রথম প্রশ্ন আমাদেরকে হচ্ছে যে যদি আমরা বৈষম্যটা ধরতে পারি তাহলে কিন্তু আমরা ওটা নিরসন করার বিষয়ে আলাপ করতে পারি। ঠিক আছে, এটাই খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের আসলে যদি আমরা রিকগনাইজ করতে না পারি যে কোনটা আসলে বৈষম্য এবং কোন বৈষম্যের জন্য আমি নিজে দায়ী। আবার অনেক সময় রিকগনাইজ করার পরেও ডিনায়ালও থাকে, এটাও সত্যি যে আমরা স্বীকার করি না, স্বীকার করতে না চাওয়া, এটা একটা প্রবণতা থাকে। লাবিব একটু বলুক যে বৈষম্য কেন শেষ হয় না। আমার আসলে সেম ব্যাপারটাই মনে হয়, আমরা আসলে বুঝতে পারি না এবং বুঝাতে পারি না যে আসলে কোনটা বৈষম্য। নারীদের কোটা যে বাদ দেওয়া হলো, এই প্রশ্নের উত্তরটাও সম্ভবত এইখানেই লুকানো আছে, যে
আমরা আসলে বুঝতে পারছিলাম না যে নারীরা কোটাতে থাকাটা বৈষম্য না। সেজন্য আসলে ওই সময় যে ওয়েভটা ছিল বাদ পড়ে গেল ধুম করে। আমি বিশ্বাস করি যে এই ওয়েভটা যদি না থাকতো, যে কোটা কমাইতে হবে, ওই ওয়েভ না থাকলে আসলে নারী কোটা বাদ হতোই না, কারণ এটা বৈষম্যের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা খুবই আমি একমত। বৈষম্য তো দূর, হয়তো কোনোদিন হয় না, পৃথিবীর সব জায়গায় সবখানে বৈষম্য থাকে, কিন্তু বৈষম্য তো কমবে কোনো না কোনো জায়গায়। সেটা লিস্ট অ্যাপারেন্টলি চোখের দেখার কমাও তো কমতে হবে, কিন্তু আমাদের তো কমে না, আমাদের শুধু বাড়তে থাকে। এটাই আমাদের দুঃখ, এবং আমাদের একটার পর একটা সংগ্রাম করে যেতে হয়। এই একবার 71 সালে করব, 90 সালে একবার করব, 24 সালে একবার করব, আবার না জানি কবে করতে হয়। এই ভয় তো আমাদের আছে। এই ভয়টা তো আসলে অমূলক না। হ্যাঁ, আরেকটা সবাই জিনিস মনে হয় আমি এটা লিখতেছে। ইয়েতে বলছিলাম যে 7%-এর মধ্যে 5%, আর আগে ছিল 30%, 56-এর মধ্যে 30, 56%-এর মধ্যে 30% যত রেশিও হিসাবে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা আরো বেড়ে গেছে। হ্যাঁ, 7-এর মধ্যে 5% হয়ে গেছে। আর যে কারণে মুক্তিযুদ্ধ কোটাটাকে আমরা বৈষম্য বলতেছিলাম, কারণ হচ্ছে যে প্রথমত নাতিপুতি পর্যন্ত আসা, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ধারী কিন্তু আসলে মুক্তিযুদ্ধ করে নাই। আবার এরকম অনেকে আছে যারা মুক্তিযুদ্ধ করেছে কিন্তু তারা কোনো কোটা চায়ও না, এবং তারা সার্টিফিকেট নেয় নাই, নিলে ওইটা ইউজ করে না। ওয়ারেজ কিছু দলীয় লোকজন মুক্তিযুদ্ধ কোটা নিয়ে সুবিধাটা নেয়, এই জন্যই কিন্তু আপত্তিটা ছিল। আমাদের দেশের ছেলেমেয়েদের কিন্তু এই আপত্তিটা এই জন্য না যে তারা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে চায় না, তারা আসলে এটার অ্যাবিউজ হচ্ছে, বা এক ধরনের মানে যেটাকে বলে সুযোগ নেওয়ার একটা দল, বিশেষ দল সুযোগ নিতে পারতেছে এই কোটার, এই জন্য তারা কমাতে চেয়েছিল। কিন্তু সেই 56-এর মধ্যে 30 আর এখন কিন্তু 7-এর মধ্যে 5, এখন কিন্তু বরং আরো ওটা বাড়ছে, মানে রেশিওতে অন্যান্যদের সাধারণ যারা আছে কোটাবিহীন তাদের জন্য একটু সিটের সংখ্যা বাড়লো, কিন্তু আবার কোটার মধ্যে যদি হিসাব করি তাহলে কিন্তু মুক্তিযোদ্ধা কোটার পার্সেন্টেজ বেড়েই গেছে আসলে। একদম শেষে চলে যাই এবং প্রশ্নটা ফারহানা অলরেডি তো ম্যাডামকেই চলে করি গেছে। যে আহ, এই পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাসও বদলে গেল, এবং এখন আসলে ইনকের ভবিষ্যতে বা সম্প্রতি কোনো পরিকল্পনা আছে কিনা। এই তো তুমি যাওয়ার পরে হয়ে গেছে, তুমি যাওয়ার পরে মোটামুটি একটু ঝিমিয়ে পড়েছে। ঝিমিয়ে পড়েছে, আমি ওই কিন্তু সময় এখন দিতে তো পারতেছিলাম আমার না। কাছে মনে হয় যে ইনকের অনেক কিছু করার আছে, বিশেষ করে হ্যাঁ, এই এখনো যে করতেছে। যে আলাপগুলোর কথা আমরা বললাম, যে বোঝাপড়া তৈরি করা, মানুষের যেমন কথা বলার যে আমাদের মানে যেটা সবাই অনেকে স্বীকার করতে চায় না, এখন অনেক সমস্যা দেখে বলতে চেষ্টা করে যে কি আর হইলো, কি আর এমন ভালো হইলো। কিন্তু একটা বড় পরিবর্তন যে হইলো যে আমরা কথা বলতে ভয় পাই কথা না, বলতে পারতেছি, কারো নাম হ্যাঁ। নিতে ভয় পাই না। মত এই প্রকাশের সময়টা স্বাধীনতা কি বা কিভাবে কাজে লাগাবে? এই যে ভয়হীনতা, লিস্ট মত প্রকাশের ক্ষেত্রে যে ভয়হীনতা তৈরি হলো, এইটাকে কিভাবে কাজে লাগাইতে চায়? ইঙ্ক বা যে কোনো অর্গানাইজেশন এখন যেটা মানে হইতে পারে যে আমার কাছে মনে হয় যে আমরা এখন আলাপগুলো তুলতে পারি। মানে একমত তো আমরা আসলে হইতে পারবো না, সবাই একমত হবে না কখনোই, কিন্তু আলাপগুলো আমরা তুলতে পারবো হয়তো বা বিনা দ্বিধায় বা বিনা ভয়ে হয়তো বা তুলতে পারবো। মানে যেটা হচ্ছে গিয়ে যে কিছু ক্ষেত্রে আমরা কিছু বিষয় নিয়ে কথাই বলি না, কখনো কথা বলি নাই, কারণ হচ্ছে যে কার অনুভূতিতে লেগে যায়। তো এখন এই জায়গায় প্রথম একটা ভয় ছিল হচ্ছে যে সিস্টেমের দিক থেকে যেটা ভয় থাকে, এই চাকরি যাওয়া যান যাওয়া টাইপের গুন্ডামির মোস্তানির ভয় থাকে। আরেকটা ভয় আছে যে করা, মানে কারোর অনুভূতিতে আঘাত লাগবে বা আমি নিজেই বৈষম্যকারী হয়ে গেলাম কিনা এটা বলতে গিয়ে, এটা একটা ভয়। তো ওই ভয়টাও আসলে মানে ওইভাবে আমাদের মনে হয় এই চর্চাটা তো নাই হয়ে গেছে দেখে কথা বলার, যেহেতু কনভারসেশন চলে না আমাদের এখানে, মত চাপিয়ে দেওয়া চলতেছিল এতদিন ধরে। তো এই জন্য আমার মনে হয় যে এই ভয়টা থেকে বের হওয়ার জন্য যে এটাও করতে হবে যে আসলে আমি এটা বলে কাউকে আঘাত করতেছি কিনা, এটা এটা আমি বললে কোনো হচ্ছে গিয়ে কোনো বিশেষ গ্রুপ বা কোনো বিশেষ ধর্মের মানুষ কোনো কেউ হচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের নিজেদের সচেতন হওয়াটা দরকার আছে। আবার এট দ্য সেম টাইম ওই করাটাও, মানে যে বলতে পারাটাও যে আমি আমি মনে করি যে এই জিনিসটা এটা এরকম ভাবে হওয়ার কথা না। তো এই ডায়ালগস গুলো যদি উঠানো যায়, যেগুলো মানে কিছুটা বলা যেতে পারে যে সেন্সিটিভ বা সংবেদনশীল কিছু ছিল, যে এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যখন আলাপ হইল, জাতীয় সঙ্গীতের একজন কেউ বলছে, ভুইফোর কেউ একজন এসে বললো জাতীয় সঙ্গীত পাল্টাইতে হবে, তো দুনিয়ার সব মানুষজন উত্তেজিত হয়ে গেল। এটা আসলে ঠিক না। এটা নিয়েও আমাদের করতে হবে। আমার মনে হয় আরেকটা জিনিস যে আমাদের ইস্যুস গুলোর মধ্যে প্রায়োরিটিও ঠিক করতে পারতে হবে। আমাদের এখন বাজার সিন্ডিকেট ভাঙা বেশি দরকার, নাকি আমাদের এখন এই মানে কালচারাল ওয়ারে যাওয়ার বেশি দরকার, এগুলোও আমাদের আসলে ঠিক করতে হবে। কারণ মানুষ খেতে পাচ্ছে না, মানে জীবনটা তো সবার আগে, যে কারণে জুলাই আগস্ট অভ্যুত্থান, যে মানুষ মরে যাচ্ছে দেখে তখন সবাই গা ঝাড়া দিয়ে উঠছে যে হ্যাঁ তাই তো, মেরে ফেলতেছে।
সেম ওরকম। এখন আমরা যদি না খেতে পেয়ে মারা যাই, সাধারণ মানুষ যদি দারিদ্র্য সীমার নিচে যারা আছে তারা মানে ডাল ভাত পর্যন্ত জুটাইতে না পারে, তখন আমি আমার কালচারাল ওয়ার্ড দিয়ে বা আমি আর্ট লিবারেল ইয়ে দিয়ে আমি কি করবো, প্র্যাকটিস দিয়ে আমি কি করবো? আমার তো আসলে মূল এখন দরকারটা হচ্ছে যে এই গুন্ডামি মস্তানি বাদ দিয়ে সিন্ডিকেট ভেঙে বাজারের স্থিতিশীলতা সৃষ্টি করা বা মানে আনতে চেষ্টা করা। তো এগুলোও আমার মনে হয় প্রায়োরিটি হিসাবেও আমাদের বুঝতে হবে আসলে যে কোনগুলো আমাদের প্রায়োরিটি এখন। তো আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। খুব এনজয় করলাম অনেক দিন পর ইঙ্কের সাথে কথা বলা, এবং ইঙ্ক আমার নিজের খুবই পছন্দের একটা প্ল্যাটফর্ম, এবং আমার কাছে মনে হচ্ছে যে ডিপার্টমেন্টে আমাদের আহ, খুব ভালো কিছু সময় কেটেছে। আর যদি সব বাদও দেই, এই কাজ করতে যাওয়া এবং কথা বলা, এবং আমাদের অনেক গেস্ট এসছে বিভিন্ন সময়, তো ইঙ্কের জন্য সব সময়ের জন্য শুভকামনা, এবং আমিও অপেক্ষায় আছি কবে আবার যে ইঙ্কের সাথে তুমি কাজ করতে ইঙ্কের পারবো। এরপরে ইঙ্কের কর্মীদের জন্য একটা দিক নির্দেশনা দিয়ে দাও যে তারা যেন উদ্বুদ্ধ হয়, এসে বলে টলে যে আমরা প্রোগ্রাম করতে চাই। হ্যাঁ, এবং আমি বাকি অবশ্যই আশা বাকিরা করব যে কোথাও এই করলাম কিন্তু পরিবর্তিত পরিস্থিতি এবং আইডিয়াস এই গুলো যে ওদের এখন থেকে কথা আসবে। বলা যাচ্ছে, এবং এখন আসলে অনেক বিষয় নিয়ে কথা বলা খুব জরুরিও আমাদের। অনেক এখন সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের তো সেই কমন শত্রু যখন নাই, আমাদের এখন নিজেদের বোঝাপড়াগুলো খুব জরুরি। কিভাবে বৈচিত্র্য, বৈচিত্র্য শুনতে যত ভালো লাগে, বৈচিত্র্যকে টলারেট করা কিন্তু হ্যান্ডেল এত করা। সহজ না। সেটার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সেটার জন্য যে বোঝাপড়া প্রয়োজন। আমি মনে করবো যে ছোট পরিসরে হলেও এই আলাপগুলো এবং এই 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 মানুষের সাথে কথা বলা, কনভারসেশন গুলো শুরু করবে। এবং এই আড্ডা, আমরা যে আড্ডার কথা বলি, এই আড্ডা অর্থেই হোক, ইংক লিটারি আড্ডা বা অন্য আড্ডা। তো ইংকের জন্য শুভকামনা। আমি আজকে জাস্ট শেষ করতে চাচ্ছি যে আমি মে মাসে যখন বাংলাদেশে যাচ্ছিলাম অনেকদিন পর, বা প্রথমবার এত দূর থেকে দেশে ফেরা, তো তখন আমার কিছু অনুভূতি হচ্ছিল দেশপ্রেম নিয়ে। এবং সেটা আসলে খুব বেশি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দ্বারা ইন্সপায়ার্ড। আমি সেই অংশটুকু ছোট্ট করে পড়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আবারও কথা হবে। ইনশাআল্লাহ। দেশপ্রেম বোধহয় ভিন্ন কিছু, আমার কাছে বাংলাদেশ বরং অনিবার্য এক জৈবিক পরিচয়। এমন এক অতল মায়ায় দেশটাকে আমি শরীর দিয়ে অনুভব করি। এর জলজ ভূমি, বৃক্ষ, নদী, রোদের সাথে মিশে যেতে পারি এত সহজে। সচেতন মন পার্সোনিফাই করতে না চাইলেও বাংলাদেশ নিয়ে এই বয়সে এসে আমি একান্তে বসে যখনই কোনো চিন্তা করি, প্রবল দুঃখ কাতর বন্ধুর মতো লাগে তাকে। বাংলাদেশি সবুজ বাতাস মনের ভেতর ভাসতে থাকে, আর শৈশবে ভালো লাগা সমস্ত সুর হাহাকারের মতো বেজে ওঠে কানে। ধন্যবাদ।